জাতীয় নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ। সব মিলিয়ে বৈধ প্রার্থীর সংখ্যা 2250। কাল প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচার শুরু। নির্বাচনী প্রচারণায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফর ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি সহ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি। জঙ্গল সলিমপুরে অস্ত্রধারীদের অভয়ারণ্য, প্রায় সংঘর্ষে ঘটছে প্রাণহানি। নির্বাচন ঘনিয়ে এলেও উদ্ধার হয়নি নরসিংদী কারাগার থেকে লুটের 27টি অস্ত্র। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই স্কুল, মাদ্রাসা, মক্তব সহ 450 ঘর। ঘটনাস্থল পরিদর্শন করে সহযোগিতার আশ্বাস প্রশাসনের। এবং ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে বরিশালের পানির সংকট। পানির চাহিদা মেটাতে চালু হচ্ছে নগরীর 2টি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। স্বাগত। এখন জনপদে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি লাইবা জান্নাত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনের সবশেষ খবর জানাতে সেগুনবাগিচা থেকে যুক্ত হচ্ছেন নাজমুস সাকিব এবং কুমিল্লার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে যুক্ত হচ্ছেন খালেদ সাইফুল্লাহ। শুরুতে যেতে চাই সেগুনবাগিচায় নাজমুস সাকিবের কাছে। সাকিব, আজ তো প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, তো সকাল থেকে এখন পর্যন্ত কোনো প্রার্থী কি এসেছেন কিনা প্রত্যাহার করতে? লাইভ আমরাও কিন্তু সকাল থেকে আছি মূলত সেগুনবাগিচার যেই কার্যালয়টি আছে রিটার্নিং অফিসারের কার্যালয়, এখানে কিন্তু সব মিলে প্রায় মহানগরের 13টি আসন কিন্তু রয়েছে এবং 13টি আসনে এখন পর্যন্ত যতটুকু জানা যাচ্ছে যে 157 জন বৈধ প্রার্থী কিন্তু হয়েছেন এবং 157-র মধ্যে আপনার প্রশ্ন ধরেই বলতে চাই যে গতকালকে কিন্তু একজন প্রত্যাহার করেছেন, যিনি গণসংহতি আন্দোলনের, তার নাম হচ্ছে বিলকিস। তিনি প্রত্যাহার করেছেন মূলত সংসারের ব্যস্ততার কারণে, তিনি আসলে সেটাই কিন্তু উল্লেখ করেছেন। এবং আজ পর্যন্ত সকাল থেকে কিন্তু আমরা রয়েছি এবং সকাল থেকে দেখছি যে এখনো পর্যন্ত কোনো প্রার্থী প্রত্যাহারের জন্য, যদিও কাউকে আমরা দেখতে পাইনি যে প্রত্যাহারের জন্য এসেছেন। আমরা কিছুক্ষণ আগে আসলে রিটার্নিং কর্মকর্তা যিনি আছেন কিংবা তার সহকারী, তাদের সঙ্গে কথা হয়েছে। তারা যেটা জানাচ্ছেন যে আজকে তারা আসলে বিকেল পর্যন্ত, যেহেতু সময় দেওয়া হয়েছে, সময় তারাও বিকেল পর্যন্ত আসলে অপেক্ষা করবেন কোনো প্রার্থী তাদের কাছে প্রত্যাহারের জন্য আসেন কিনা এবং সেই প্রত্যাহারের পরে আসলে কতজন প্রার্থী আসলে বৈধ থাকছেন সেসব বিষয় কিন্তু জানানো হবে। একটু জানিয়ে রাখতে চাই যে সেগুনবাগিচার এই কার্যালয়টিতে ঢাকা 4 থেকে ঢাকা 18 এই আসনগুলোর মধ্যে মোট 13টি আসন কিন্তু এখানে রয়েছে এবং যার মধ্যে আমরা দেখেছি যে প্রায় 253 জন কিন্তু তারা মনোনয়ন যে ফর্ম রয়েছে সেটি নিয়েছিলেন এবং 253-র মধ্যে একটি যাচাই বাছাই শেষে সেটা শেষে 157 জন কিন্তু আসলে বৈধ হয়েছেন এবং 157-র মধ্যে যেহেতু একজন আসলে প্রত্যাহার করেছেন গতকালকে গণসংহতি আন্দোলনের, সেই প্রত্যাহারের পর আমরা এখনো পর্যন্ত হিসাবটা দেখছি যে 156 জন কিন্তু বৈধ প্রার্থী রয়েছেন। তবে সেটা আসলে কততে গিয়ে ঠেকে কিংবা শেষ পর্যন্ত কতজন আসলে বৈধ প্রার্থী থাকছেন এই 13টি আসনে, সেটা আসলে আমরা বিকেল নাগাদ জানাতে পারবো। তবে তার মধ্যে প্রার্থীকেও আসলে প্রত্যাহার করতে আসছেন কিনা সেটা আমরা পরবর্তী সংবাদে জানিয়ে দেবো। আমরা আরো খবর জানতে চাই, দেশের বিভিন্ন প্রান্তে সংবাদকর্মীরা রয়েছেন, আমরা একটু যেতে চাই কুমিল্লাতে খালেদ সাইফুল্লাহর কাছে, সেখানে কি অবস্থা একটু জানতে চাই। ধন্যবাদ সাকিব। কুমিল্লা জেলা রিটার্নিং অফিসার কার্যালয়ের সামনে থেকে আমি যুক্ত হয়েছি। এখানে এখন পর্যন্ত যারা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন কুমিল্লায় নির্বাচনের জন্য 160 জন প্রার্থী, তার মধ্যে 76 জনের মনোনয়নপত্র বৈধতা পায় এবং গতকাল পর্যন্ত আমরা এই রিটার্নিং অফিসার কার্যালয় এবং সহকারী রিটার্নিং অফিসার কার্যালয়গুলোতে 2টি মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য আবেদন করা হয়েছে। তার মধ্যে কুমিল্লার 6 আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান, যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছিলেন, হাজী মোহাম্মদ ইয়াসিন, আমিনুর রশিদ ইয়াসিন, তিনি মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য গতকাল আবেদন করেছেন এবং কুমিল্লা 2 আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আব্দুল সালাম, তিনিও মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য আবেদন করেছেন। তাছাড়া যে 76টি মনোনয়নপত্র রয়েছে তার মধ্যে বেশ কিছু
প্রার্থী দুইজন প্রার্থীর মনোনয়নপত্র নির্বাচন কমিশন থেকে বাতিল হয়েছে। তো এখন পর্যন্ত আজকে যেহেতু সারাদিন রয়েছে, সেখানে আরও কেউ আসেন কিনা আমরা আসলে অপেক্ষা করব, যে কেউ নতুন করে প্রার্থিতা প্রত্যাহারের জন্য আবেদন করেন কিনা আমরা সে পর্যন্ত তথ্য জানাবো। তো এদিকে যেহেতু জোটগতভাবে নির্বাচনে অংশগ্রহণ করছে রাজনৈতিক দলগুলো, সেখানেও কিছু কিছু আসনে একাধিক প্রার্থী রয়েছেন একই জোটের। তো তারা আজ প্রত্যাহার করতে পারেন অথবা কি করেন সেটি আমরা সময়ে আসলে বলতে পারবো। এখন পর্যন্ত কিন্তু 2 জনের মনোনয়নপত্র কুমিল্লায় প্রত্যাহার হয়েছে। এদিকে কুমিল্লা 1 আসনে বিএনপি থেকে 2 জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন প্রাথমিক সমর্থন নিয়ে, খন্দকার ডক্টর মোশাররফ হোসেন এবং তার ছেলে খন্দকার ডক্টর মারুফ। তো তার মধ্যে মনোনয়নপত্র পেয়ে দলীয় মনোনয়নপত্র চূড়ান্ত হয়েছে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের। তো এখন পর্যন্ত 2টি মনোনয়নপত্র এখানে প্রত্যাহার হয়েছে। এই ছিল কুমিল্লা জেলা রিটার্নিং অফিসার কার্যালয় থেকে সবশেষ লাইভা। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনের খবর জানছিলাম সহকর্মীদের কাছ থেকে। জাতীয় নির্বাচনের প্রচারণা সিলেট থেকে শুরু করতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 22 জানুয়ারি সিলেট সফরে হযরত শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করবেন তিনি। বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর ঢাকার বাইরে এটি তার প্রথম সফর। এই সফর ঘিরে উচ্ছ্বসিত দলীয় নেতাকর্মীরা। সকল প্রস্তুতি গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনীও। গোলজার আহমেদের প্রতিবেদন, ছবি তুলেছেন অনিল পাল। সিলেট থেকেই বহুবার শুরু হয়েছে বাংলাদেশের জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ অধ্যায়। রাজনীতিতে দীর্ঘদিনের রেওয়াজ, নির্বাচনী প্রচারণার সূচনা হয় সিলেটের মাজার জিয়ারতের মধ্য দিয়ে। এই নগরী থেকেই রাজনৈতিক যাত্রা শুরুর ঐতিহ্য বহুকাল ধরে চলছে। সেই ধারাবাহিকতায় সিলেট দিয়েই প্রচারণার ক্ষণ শুরু করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 1991 সালে যে সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন বেগম খালেদা জিয়া, মায়ের দেখানোর পথেই তারেক রহমানের যাত্রা। 21 জানুয়ারি রাতে বিমানযোগে সিলেটে পৌঁছানোর কথা রয়েছে তারেক রহমানের। পরদিন 22 জানুয়ারি হযরত শাহজালাল ও হযরত শাহপরান রাহমাতুল্লাহি আলাইহের মাজার জিয়ারত শেষে সকাল 10টায় সিলেটের চৌহাট্টা এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি। এই সিলেটের সমাবেশে সুনামগঞ্জের জেলার নেতৃবৃন্দরা বা ওই অঞ্চলের যারা দলের প্রার্থী হয়েছেন তারাও যোগ দিবেন। আমাদের সিলেটেরও 6টি সংসদীয় আসনের যিনারা দানের শীষের প্রার্থী বা জোটের প্রার্থী আছেন যোগ দিবেন। তো সুতরাং আমরা একটি আনন্দ পরিবেশে আমরা এই সমাবেশটি সফল করতে চাই। বৃহৎ রাজনৈতিক দলের কর্ণধার আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমরা সিলেটি হিসাবে আমরা খুব গর্ব করি, কারণ উনি নিজের থেকেই বলেছেন উনি হাফ সিলেটি। আমাদের সাধারণ মানুষের মধ্যেও কিন্তু একটা বাড়তি উত্তেজনা এবং আনন্দ আছে। আমাদের তারেক রহমানের সিলেট আগমন ঘিরে জেলার সর্বত্র সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ। পাশাপাশি জোরদার করা হয়েছে গোয়েন্দা নজরদারিও। সমাবেশ সফল করতে ঐক্যবদ্ধ সিলেট বিএনপির নেতাকর্মীরা। আমরা আশাবাদী স্মরণকালের বৃহত্তম জনসমাবেশটি সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে, যেটি সভাটি শুরু করব আমরা সকাল 10টায়। আমাদের সিলেট জেলাতে বিশেষ করে হলো বিশ্বনাথ থানা এবং হলো ফেঞ্চুগঞ্জ থানায় উনি হয়তো বা পথসভা করতে পারেন, এরকমই আমরা সংবাদ পেয়েছি। এই বিষয়ে আমরা অলরেডি নজরদারি বৃদ্ধি করেছি এবং আমাদের গোয়েন্দা তথ্য সংগ্রহ করছে, যাতে ওনার ভ্রমণকালীন সময় যাতে কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি না ঘটে। তারেক রহমানের সিলেট সফর ঘিরে রাজনৈতিক অঙ্গনে যেমন উত্তাপ, তেমনি সাধারণ মানুষের মধ্যে রয়েছে কৌতূহল, প্রত্যাশা। গোলজার আহমেদ, এখন সিলেট। জুলাই আন্দোলনের চানখারপুলে আনাস সহ 6 জনকে হত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণা হবে আজ। এ বিষয়ে বিস্তারিত জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 থেকে যুক্ত হচ্ছেন ইমদাদুল আজাদ। আজাদ, রায় পড়া শুরু হবে কখন জানাবেন আমাদের? লাইভে আমরা প্রাথমিকভাবে যে তথ্যটি পেয়েছি যে বেলা 11টার পরে রায় ঘোষণা শুরু হওয়ার কথা ছিল, তবে এখনও রায় ঘোষণা শুরু হয়নি। ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম এখনো শুরু হয়নি। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো জানাতে পারবো যে রায় পড়া কখন শুরু হবে। মামলার ঘটনা নিয়ে আপনাকে যদি বলি যে গত জুলাই অভ্যুত্থানের সময়ে 5ই আগস্টে একদম বিজয়ের সন্নিকটে ওই সময়টাতে রাজধানীর চানখারপুল এলাকায় 6 জনকে হত্যা করা হয়। এই 6 জনকে হত্যার অপরাধে পুলিশের বিরুদ্ধে মামলা হয়। এটি আজকে রায় ঘোষণা হবে। আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এটি প্রথম রায়। এর আগে গত বছরের 17ই নভেম্বর শেখ হাসিনা সহ এর আগে গত বছরের
17ই নভেম্বর শেখ হাসিনা সহ তার শীর্ষ সহযোগীদের বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়। এটি ট্রাইব্যুনালের দ্বিতীয় রায়। আজকে যেটি রায় ঘোষণা হবে, আমরা প্রাথমিকভাবে খবর পেয়েছি যে কিছুক্ষণের মধ্যে রায় ঘোষণার কার্যক্রম শুরু হবে। এই মামলায় মোট আসামি 8 জন, এর মধ্যে 4 জন আসামি গ্রেফতার রয়েছেন আর 4 আসামি পলাতক রয়েছেন। গ্রেফতার 4 আসামির মধ্যে শাহবাগ থানার পরিদর্শক আরশাদ হোসেন এবং 3 জন কনস্টেবল রয়েছেন। আর পলাতক আসামিদের মধ্যে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ উপকমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এবং পুলিশের ঊর্ধ্বতন আরও 2 জন রয়েছেন। আমরা যদি একটু বলতে পারি যে আমরা রাষ্ট্রপক্ষ এবং রাষ্ট্রপক্ষ এবং আসামিপক্ষের আইনজীবীদের সাথে কথা বলেছি। রাষ্ট্রপক্ষ বা প্রসিকিউশন যেটি জানাচ্ছেন যে এই মামলায় মোট আসামি 26 জন। এই 26 জনের যে জবানবন্দি এবং অসংখ্য নথিপত্র তারা ট্রাইব্যুনালে উত্থাপন করেছেন এবং অসংখ্য অডিও ভিডিও রেকর্ড তারা উত্থাপন করেছেন এবং ওই অভ্যুত্থানের সময় রাজধানী চানখারপুলে যেসব পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেছিলেন সেই পুলিশ সদস্যদের অস্ত্র এবং গুলির রেকর্ড তারা ট্রাইব্যুনালে উত্থাপন করেছেন। রাষ্ট্রপক্ষ যেটি জানাচ্ছেন যে এই অকাট্য প্রমাণ তারা যেসব ট্রাইব্যুনাল উত্থাপন করেছেন তারা সন্দেহাতীতভাবে এই অভিযোগগুলো প্রমাণ করতে পেরেছেন এবং তারা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আশা করছেন। আর আসামি পক্ষের আইনজীবীরা যেটি জানিয়েছেন যে তারা আসলে গত ওই অভ্যুত্থানের সরকারের নির্দেশে এই গুলিবর্ষণটি করেছিলেন। তো আমরা কিছুক্ষণের মধ্যেই জানাতে পারবো যে এই বিচার কার্যক্রম শুরু হচ্ছে কিনা। লাইবা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 থেকে যুক্ত ছিলেন ইমদাদুল আজাদ। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে অস্ত্র উদ্ধার অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় নিহত হয় এক র্যাব সদস্য, আহত হয় আরও 3 জন। সোমবার বিকেলে র্যাব সদস্যদের ওপর হামলার এই ঘটনা ঘটে। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে যুক্ত হচ্ছেন ফয়সাল করিম। ফয়সাল, যেসব সদস্যরা আহত হয়েছেন তাদের কি পরিস্থিতি, আর র্যাব কর্মকর্তা নিহতের বিষয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? লাইভে আমরা যেটি দেখেছি, সকাল ঠিক 10:30টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিহতের মরদেহটি নিয়ে আসা হয়। এখানে ময়নাতদন্তের আগে যে প্রক্রিয়াগুলো সেগুলো সম্পন্ন করছেন তার সহকর্মীরা, এবং আমরা দেখেছি যে তারা আসলে একেবারে শোকে স্তব্ধ এবং একদিন আগেও যার সাথে কাজ করেছেন একইভাবে কি অভিযানে গিয়েছেন সেই অভিযানে সে মানুষটি এখন নেই, এবং এই অ্যাম্বুলেন্সে করে মূলত নিহত মোতালেব হোসেন ভূঁইয়ার মরদেহ এখানে নিয়ে আসা হয়। এবং এখানে র্যাব কর্মকর্তারাও এসেছেন। তারা জানিয়েছেন যে আসলে এই ঘটনার পর পুরো র্যাব 7-এ এক ধরনের শোকের ছায়া নেমে এসেছে, এবং তারা যারা নিয়ে এসেছেন তারাও আসলে শোকে বিহ্বল, এবং নিহতের যে পরিবার তারাও কিন্তু ঢাকা থেকে ছুটে এসেছেন। আমরা যতটুকু জেনেছি মোতালেব হোসেন ভূঁইয়ার বাড়ি কুমিল্লার বাড়ি, তবে তার পরিবার থাকতেন ঢাকায়, এবং তার একটি ছেলে এবং 2টি মেয়ে রয়েছে, এবং তারা আসলে ঘটনার পর চট্টগ্রামে ছুটে এসেছেন। এবং ময়নাতদন্তের প্রক্রিয়ার পর র্যাবের যেই কার্যালয় আছে সেখানে একটি জানাজার পর তার মরদেহটি কুমিল্লায় নিয়ে যাওয়া হবে, এমনটি বলেছেন আমাদেরকে এখানে যারা র্যাব কর্মকর্তা এসেছেন। এবং আমরা যেটি দেখেছি যে আহত যারা আছেন তাদেরকে গতকাল থেকে সিএমএইচে ভর্তি করা হয়েছে, এবং তাদের 2 জনের অবস্থা কিছুটা উন্নতির দিকে, এবং তারা জরুরি বিভাগে আছেন, তবে একজন আসলে এখনও আইসিইউতে আছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে মোহাম্মদ ইমাম তার নাম, এবং তিনি অভিযানে ছিলেন, এবং মূলত একটি অস্ত্র উদ্ধারের অভিযান গত পরশু রাত থেকে অভিযানের প্রস্তুতি তারা নিচ্ছিলেন, এবং সেই এলাকায় তারা টহল দিচ্ছিলেন, রেকি করেছিলেন, এবং অভিযানে যখন যাচ্ছিলেন গতকাল বিকেলে মূল যে অভিযান সেই অভিযানে যাওয়ার সময় আসলে একটি সংঘবদ্ধ দল তাদের উপর হামলা চালায়। এবং র্যাবের যে প্রেস বিজ্ঞপ্তি সেখানে বলা হয়েছে যে আনুমানিক 400 থেকে 500 জনের একটি সংঘবদ্ধ দল তাদেরকে ধারালো অস্ত্র এবং গুলি দিয়ে তাদের উপর হামলা চালায়, এবং তাদেরকে জঙ্গল সলিমপুরে যে দুর্গম এলাকা সেই দুর্গম এলাকায় নিয়ে গিয়ে একটি দুর্গম স্থানে নিয়ে গিয়ে তাদের উপর হামলা চালায়, তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং গুলি করে কিন্তু তাদেরকে আহত করে। এবং তাদের 4 জনকে সিএমএইচে প্রথমে নেওয়া হলে আমরা যেটি দেখেছি সিএমএইচে কিন্তু একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এবং এই ঘটনার পর আসলে এখনও কোনো আনুষ্ঠানিকভাবে মামলা করেনি এবং আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতিও দেয়নি র্যাব। তবে যারা এখানে এসেছেন র্যাবের যারা কর্মকর্তা আছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা বলছেন যে আইনগত যে প্রক্রিয়া সেগুলো তারা সম্পন্ন করবেন। এবং জঙ্গল সলিমপুরের যে এলাকা সেটি আমরা জানি যে দীর্ঘদিন ধরেই নানা কারণে এটি সন্ত্রাসীদের অভয়ারণ্য হয়ে উঠেছে, যেহেতু পাহাড়ি একটি এলাকা, এবং সেই স্থানে আমরা দেখেছি পরিবেশ অধিদপ্তরের কর্মীদের উপর যেমন হামলা হয়েছে তেমনি পুলিশ কিংবা সাংবাদিকদের উপর বেশ কয়েকবার হামলার ঘটনা ঘটেছে। লাইবা। চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে যুক্ত ছিলেন ফয়সাল করিম।
জাতীয় নির্বাচন ঘনিয়ে আসলেও উদ্ধারের অপেক্ষায় নরসিংদী জেলা কারাগার থেকে লুট হওয়া 5,000-এরও বেশি গুলি, কার্তুজ এবং 27টি অস্ত্র। অপরদিকে প্রায় খুন এবং সহিংসতার ঘটনা ঘটছে এই জেলায়। ভোটের মাঠে কতটুকু প্রভাব ফেলবে এসব অস্ত্র এবং গুলি, আর নির্বিঘ্ন ভোট কতটুকুই বা সম্ভব এই জেলায়, তারই প্রশ্নের উত্তর খুঁজেছেন রাকিবুল ইসলাম, আর ছবি তুলেছেন কাউসার আহমেদ। খুন ও সহিংসতার জনপদ হিসেবে পরিচিত নরসিংদী। ইতিমধ্যে ঘোষণা হয়েছে নির্বাচনের তফসিল, এসেছে নতুন বছর। অপরদিকে নরসিংদী জেলা কারাগার থেকে লুট হওয়া সবগুলো অস্ত্র এবং গোলাবারুদ এখনো উদ্ধার হয়নি। আওয়ামী লীগ সরকারের পতনের আগে 24 সালের 19 জুলাই হামলা, ভাঙচুর ও আগুন দেয়া হয় নরসিংদী জেলা কারাগারে। সেই সময় পালিয়ে যায় কারাগারে থাকা 826 কয়েদি। এছাড়া কারাগার ভাঙচুরের সময় লুট করা হয় 85টি অস্ত্র ও 8,000-এরও বেশি গুলি ও কার্তুজ। এরপর আত্মসমর্পণ ও গ্রেপ্তারের মাধ্যমে প্রায় 700 পলাতক কয়েদিকে কারাগারে ফেরানো হয়। তবে এখনও উদ্ধার হয়নি 5,000 রাউন্ডের বেশি কার্তুজ ও গুলি। লুট হওয়া 85টি অস্ত্রের মধ্যে বিগত 1.5 বছরে 58টি উদ্ধার হলেও এখনও খোঁজ নেই 27টি অস্ত্রের। জেলখানার অস্ত্র ছাড়াও বিদেশি নাগরিক এসে নরসিংদীর চরাঞ্চলে অস্ত্র তৈরি করছে বলে দাবি স্থানীয় রাজনীতিবিদদের। আর যারা অস্ত্রের পলিশ করে তারা তো রাজনীতিবিদ না, তাদের কাজ হচ্ছে যে কোনো রাষ্ট্রকে বা সমাজকে অস্থিতিশীল করা, অস্থিতিশীল করে তাদের ব্যক্তিগত ফায়দা লুটানোর জন্য। আমাদের চরাঞ্চলের সহিংসতার জন্য এবং রায়পুরার চরাঞ্চলের সহিংসতার জন্য যে বার্মা থেকে কিছু নাগরিক অস্ত্রগুলি তৈরি করছে। 1.5 বছরেও সবগুলো অস্ত্র ও গুলি উদ্ধার না হওয়ার পেছনে প্রশাসনের গাফিলতি আছে বলেও অভিযোগ রাজনৈতিক কর্মীদের। প্রশাসন যদি ইচ্ছা করে এমন কোনো জিনিস নাই যা তারা উদ্ধার করতে পারে না। প্রশাসনের ব্যর্থতা বলবো, এবং প্রশাসনের অনিচ্ছা এবং তাদের সদিচ্ছা থাকার অভাবেই অস্ত্রগুলো উদ্ধার হচ্ছে না। কোনো কারণে যদি এই অস্ত্র প্রশাসন উদ্ধার করতে না পারে, তাহলে এখানে নির্বাচন সুষ্ঠু হবে সাধারণ ভোটার হিসেবে আমি এটা মনে করি না। এটা হতেই হবে, এই অস্ত্র যেভাবেই হোক প্রশাসনকে উদ্ধার করতেই হবে। হত্যা বেড়ে যাচ্ছে চরাঞ্চলে, আর বিগত নির্বাচনের সময় যে অস্ত্রগুলি ছিল এখনো এই অস্ত্রগুলি নরসিংদীতে বিদ্যমান, তার সাথে যোগ হয়েছে জেলখানা থেকে লুট হওয়া অস্ত্রগুলি। পুলিশ বলছে লুট হওয়া সবগুলো অস্ত্র ও গুলি নির্বাচনের আগেই উদ্ধারের চেষ্টা চলছে। অস্ত্র উদ্ধার করার আমরা চেষ্টা করতেছি, আর মানুষের হাতে অস্ত্র থাকলে তো এটার একটা প্রভাব তো সমাজে আছেই। তবে আমরা চেষ্টা করতেছি, আমরা খুব দ্রুত ইনশাল্লাহ বাকি যে অস্ত্রগুলো এখন উদ্ধার হয়নি, আমাদের অভিযান নিয়মিতভাবে চলতেছে এবং যৌথ অভিযানের মাধ্যমে আমরা অস্ত্রগুলো উদ্ধার করব। বিগত 1 বছরে জেলায় শতাধিক খুনের ঘটনা ঘটেছে, যেগুলোর পেছনের কারণ হিসেবে উঠে আসে রাজনৈতিক প্রতিহিংসা ও আধিপত্য বিস্তার। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী। নির্বাচনী প্রচারণা শুরুর আগেই চায়ের কাপে ঝড় উঠতে শুরু করেছে জয় পরাজয় নিয়ে। এবার হার জিতের ক্ষেত্রে নির্ণায়ক হতে পারে নারী ভোটার। মেহেরপুরে পুরুষের চাইতে নারী ভোটার বেশি, তাই নারী ভোটারদের মন জোগাতে বিশেষ কিছু প্রত্যাশা এই অঞ্চলের নারী ভোটারদের। তবে সবার আগে নারীর আত্মমর্যাদার নিশ্চয়তা সহ সামাজিক নিরাপত্তা, কর্মসংস্থান এবং নারী শিক্ষার প্রসার চান এই অঞ্চলের ভোটাররা। মুজাহিদ আল মুন্নার তথ্য ছবিতে বিস্তারিত দেখুন প্রতিবেদনে। 3 উপজেলা নিয়ে গঠিত মেহেরপুর জেলার সংসদীয় আসন 2টি। কৃষি ও রেমিটেন্স এই জেলার প্রধান অর্থনৈতিক চালিকা শক্তি। এছাড়াও গৃহপালিত পশু পাখি পালন করে স্বাবলম্বী এই অঞ্চলের নারীরা। শিক্ষাক্ষেত্রে নারীদের ঝরে পড়া কমাতে ও আইটি সেক্টর সহ শিক্ষিত নারীদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হিসেবে গড়ে তুলতে পারলে অর্থনীতিতে সমৃদ্ধ হবে এই জেলা। পুরো জাতির উন্নতির জন্য আমরা নারীকে পিছিয়ে রেখে কোনোভাবেই এগোতে পারবো না। তাহলে প্রকৃতপক্ষে নারীর প্রকৃত শিক্ষা অর্জনের ব্যবস্থা করতে হবে এবং তাদেরকে কর্মসংস্থানের সুযোগটা করে দিতে হবে। শহরের বিভিন্ন এলাকায় ক্ষুদ্র ব্যবসা করছে নারীরা। এদের সকলেই চায় আত্মমর্যাদা, সমাজে তাদের অবস্থান, ব্যবসা চলার ক্ষেত্রে চায় নিরাপত্তা। নতুন যে সরকার আসছে তারা যেন আইটি সেক্টরটা ডেভেলপ করে এবং
আমরা যেন বাইরের কাছ থেকে কাজ নিয়ে ঘরে বসেই কাজ করতে পারি। সরকারের কাছে আমাদের একটাই চাওয়া, যাতে আমরা চ্যালেঞ্জের সম্মুখীন না হয়ে আমরা ঘর থেকে বাহিরে বের হয়ে এসে আমরা যাতে একটা উদ্যোক্তা হতে পারি। জেলা নির্বাচন অফিসের তথ্য মতে জেলায় মোট ভোটার 5,87,620 জন, যার মধ্যে 2টি আসনে নারী ভোটারের সংখ্যা বেশি। এবারে নির্বাচনে জয় পরাজয়ের ক্ষেত্রে বড় নির্ধারক হতে পারে নারী ভোটাররা। যে সরকারি আসুক না কেন, আমরা চাই একটা নারী বান্ধব পরিবেশ তৈরি হোক, নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা হোক। বাড়ির গৃহিণীদের দক্ষ হিসেবে গড়ে তুললে ও নারী উদ্যোক্তাদের বিনা শর্তে ঋণের ব্যবস্থা করতে পারলে অর্থনীতিতে সমৃদ্ধির পথে আরও এক ধাপ এগিয়ে যাবে মেহেরপুর, এমনটাই বলছেন নতুন ভোটাররা। এখন মেহেরপুর। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পালংখালী ইউনিয়নের 16 নম্বর শফিউল্লাহ কাটা ক্যাম্পে গত রাতের এই আগুনে পুড়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ সহ অন্তত 450 ঘর। ফায়ার সার্ভিসের 8টি ইউনিটের প্রায় 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বিস্তারিত মনতোষ বেদকের পাঠানো প্রতিবেদনে। সোমবার রাতে সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন, হঠাৎই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে উখিয়ার 16 নম্বর শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্পের আকাশে। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। ফায়ার সার্ভিস বলছে রাত 3টার দিকে D4 ব্লকে আগুনের সূত্রপাত। বাতাসের তীব্রতায় আগুন দ্রুতই ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী ঘনবসতিপূর্ণ শেডগুলোতে। খবর পেয়ে উখিয়া, টেকনাফ সহ আশেপাশের ফায়ার সার্ভিসের 8টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। প্রায় 3 ঘন্টার চেষ্টায় ভোর 5:45টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন। উপজেলা প্রশাসনের দেওয়া তথ্য মতে অগ্নিকাণ্ডে অন্তত 448টি রোহিঙ্গা বসতঘর সম্পূর্ণরূপে পুড়ে গেছে। এছাড়া ধ্বংস হয়েছে 10টি লার্নিং সেন্টার বা স্কুল, 2টি মসজিদ এবং একটি মক্তব। ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা প্রশাসন জানিয়েছে ক্ষতিগ্রস্তদের সহায়তা এবং ক্ষয়ক্ষতির তালিকা চূড়ান্ত করতে কাজ চলছে। তবে বারবার কেন ক্যাম্পে আগুন লাগছে তা নিয়ে উদ্বিগ্ন বাসিন্দারা। আনুমানিক 448টা ঘর, 10টা স্কুল, 2টা মসজিদ, একটা মক্তব, এগুলো পুরা গেছে। এখনো পর্যন্ত এটুকু, আরো ক্ষয়ক্ষতির বিস্তারিত আরো পরে জানা যাবে। চলে আসছে ক্ষয়ক্ষতির। গত 25 ও 26 ডিসেম্বরেও উখিয়ার আরেকটি ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একের পর এক এমন অগ্নিকাণ্ড নাশকতা কিনা তা খতিয়ে দেখার দাবি সংশ্লিষ্টদের। এখন কক্সবাজার। শাকসু নির্বাচন নিয়ে প্রশাসনের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা না আসায় আজ ফের অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা শিক্ষার্থীদের। সবশেষ খবর জানাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সন্দীপন শুভ। শুভ, শাকসুর বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন? লাইবা, দেখুন আজকে দীর্ঘ 28 বছর পর আজকের এই তারিখ অর্থাৎ 20 তারিখ তাদের সেই নির্বাচনটি সবারই যে কাঙ্ক্ষিত নির্বাচন, সেই নির্বাচনটি হওয়ার কথা ছিল। কিন্তু এখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শুনশান, নীরব কিন্তু এই ক্যাম্পাসটি। এবং এটি আসলে তাদের একটা মনোবেদনার কারণ বলতে পারেন, কারণ যেহেতু দীর্ঘ বছর তারা অপেক্ষায় ছিলেন এই নির্বাচনটি হবে, কিন্তু সেটি হয়নি। এবং গতকালকের চিত্র যদি আপনাকে আমি প্রথমে বলতে চাই, সেক্ষেত্রে সকাল থেকে কিন্তু আন্দোলনে মুখর ছিল এই ক্যাম্পাস। পরবর্তীতে কিন্তু 12:30টার দিকে প্রশাসনিক ভবনে তালা দেওয়া হয়। এর পরবর্তীতে কিন্তু ভিসি প্রভিসি রেজিস্ট্রারকে অবরুদ্ধ করে রাখা হয়। পরবর্তীতে যদি বলি, সেক্ষেত্রে কিন্তু তারা দুপুর 2টা নাগাদ সিলেট সুনামগঞ্জ যে সড়ক, সেই সড়কটি কিন্তু তারা পুরোপুরি অবরুদ্ধ করে রাখেন। যদিও বা কিছুক্ষণ পরে তারা এটি অবরুদ্ধ তুলে নেন পথচারী বা এখানে এলাকাবাসীর অনুরোধে, কিন্তু বিক্ষোভ তারা চালিয়ে যান মধ্যরাত অবধি। এবং তারা কিন্তু মধ্যরাতে একটা সভা হয়, বিশেষ বৈঠক হয়। সেই বৈঠকটি ঠিক 12:30টার দিকে রাত অনুষ্ঠিত হয় এবং সেই বৈঠকে বিসির আশ্বাসের প্রেক্ষিতে কিন্তু তারা তাদের গত রাতের যে আন্দোলন সেটি স্থগিত রেখেছেন। এবং আজকে থেকে আবারও সেই ফের কর্মসূচি তাদের রয়েছে, অবস্থান কর্মসূচিতে তারা আসবেন এবং এর পরবর্তী তারা কিন্তু আবারও হয়তো বা বিক্ষুব্ধ যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের কর্মসূচি পালন করবেন। এবং আমরা যতটুকু জেনেছি, আজকে কিন্তু বিকাল নাগাদ চেম্বার আদালতে তারা যেটা আপিল
আপিল করেছেন, অর্থাৎ স্থগিতাদেশের বিরুদ্ধে যে আপিলটা করেছেন সেটির একটা ফলাফল আসবে এবং সেই পর্যন্ত কিন্তু এখানে যারা আন্দোলনরত প্রার্থীরা ছিলেন এবং শিক্ষার্থীরা ছিলেন তারা কিন্তু তাদের যথারীতি তাদের কার্যক্রম চালিয়ে যাবেন। দেখুন আমরা এখানে দেখাতে পাচ্ছি যে খুব সুন্দরভাবে কিন্তু কেন্দ্র অনুযায়ী ভোটার বিন্যাস সহ ফেস্টুন বিভিন্ন কিছুই ছিল কিন্তু এই ক্যাম্পাসকে কেন্দ্র করে, এই নির্বাচনকে কেন্দ্র করে, কিন্তু কোনো কিছুই আমরা মানে দেখতে পাইনি যে মানে শিক্ষার্থীদের তাদের যে মনোপুত হওয়ার যে বিষয়টা ছিল, অর্থাৎ নির্বাচনটি হলে তারা যে উৎসবমুখর পরিবেশ পেতেন সেই পরিবেশই তারা এখনও পাননি, যার কারণে আসলে আমরা পুরো ক্যাম্পাস জুড়ে একটা মানে নীরবতা দেখেছি এবং শুনশান নীরবতা দেখার ফলে খুব একটা তারা যে খুশি হয়েছে নির্বাচনটি না হয় সেটি কিন্তু বলার কোনো অবকাশ নেই। এবং এই যে রিট করা হয়েছে, এই রিটকারী যিনি তার বিরুদ্ধেও কিন্তু এখানে অবস্থান নিয়েছিলেন এখানকার শিক্ষার্থীরা। তারা বলছেন যে আসলে যিনি রিট করেছেন স্বতন্ত্র প্রার্থী তাকে কিন্তু অবাঞ্ছিত ঘোষণা করবেন তারা, এরকম একটা খবর কিন্তু আমাদের কাছে এসেছে। সব কিছু মিলিয়ে বলা চলে যে আসলে খুব একটা যে সুন্দর সময় তারা কাটাচ্ছেন এখানকার সাধারণ শিক্ষার্থীরা সেটা কিন্তু বলা যায় না। তারা কিন্তু আসলে অনেকটা কষ্ট পেয়েছেন, দীর্ঘ 28 বছর পরে আজকে নির্বাচনটি হওয়ার কথা ছিল, সেটি না হওয়া শিক্ষার্থীরা আসলে এটা তাদের জন্য একটা বড় মনোবেদনার কারণ বলা যায়। লাইবা, এই ছিল সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। শাকসু নির্বাচন স্থগিত করা হয়েছে এবং তারই জেরে আজও অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। সেসব খবরই জানছিলাম সন্দীপন শুভ্র কাছ থেকে। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় বরিশালে দেখা দিয়েছে পানির সংকট। এ অবস্থায় আশার আলো দেখাচ্ছে নগরীর দুটি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। দীর্ঘ 1 দশক পর অবশেষে প্ল্যান্ট দুটি চালুর উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন। আমিনুল ইসলামের ক্যামেরায় অমিত হাসানের প্রতিবেদন। দীর্ঘ প্রায় 10 বছর বন্ধ বরিশাল নগরীর বেলতলা ও রূপতলী এলাকার দুটি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। এতে প্ল্যান্টের বেশিরভাগ যন্ত্রপাতি অচল হয়ে পড়েছে, নষ্ট হয়েছে গুরুত্বপূর্ণ সরঞ্জাম, অনেক যন্ত্রাংশও হয়েছে চুরি। বরিশাল নগরীর বাসিন্দাদের পানির চাহিদা মেটাতে নগরীর রূপাতলী ও বেলতলা এলাকায় এরকম দুটি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণ করা হয়েছিল। কথা ছিল প্ল্যান্ট দুটির মাধ্যমে নগরবাসীর পানির চাহিদা মেটানো হবে, কিন্তু 10 বছর পার হয়ে গেলেও নানা জটিলতার কারণে এখন পর্যন্ত চালু করা যায়নি প্ল্যান্ট দুটি, যার ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। কিন্তু ফের এই প্ল্যান্ট দুটি চালুর উদ্যোগ নিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন। এর মাধ্যমে নগরবাসীর পানির দুর্ভোগ কমে আসবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। বর্তমানে ভূগর্ভস্থ পানির স্তর আশঙ্কাজনক হারে নিচে নেমে যাওয়ায় নগরীতে তীব্র পানির সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে প্ল্যান্ট দুটি পুনরায় সংস্কার করে চালুর উদ্যোগ নিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন। নতুন করে বসানো হচ্ছে প্যানেল বোর্ড, মোটর, পাম্প, ক্যাবেল, ফিল্টার সহ প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি। যে খরচের প্রেক্ষিতে তারপরে আমরা মিনিস্ট্রির সাথে কথা বলার পরে সর্বশেষ তারা একটা বরাদ্দ দেয়, সেই বরাদ্দের প্রেক্ষিতে আমরা টেন্ডার দিই। টেন্ডার দেওয়ার পরে ওটা কাজ চলমান আছে। এর ফলে আমাদের যে আন্ডারগ্রাউন্ড ওয়াটারের উপর যে চাপ বরিশাল শহরের নিচের দিকে দেবে দেওয়ার প্রবণতা এটা কমে আসবে। অর্থাৎ আমরা আন্ডারগ্রাউন্ড ওয়াটারটা ঠিক রেখে আমরা নদীর পানিগুলো ট্রিটমেন্ট করে খাওয়ার উপযোগী করে আমরা সাপ্লাই দেবো। একসময় যেখানে 20 ফুট নিচে ভূগর্ভস্থ পানির স্তর পাওয়া যেত, বর্তমানে তা নেমে গেছে 40 থেকে 52 ফুটে। ফলে নগরীর বিভিন্ন এলাকায় সুপেয় পানির সংকট প্রকট আকার ধারণ করেছে। এ অবস্থায় প্ল্যান্ট দুটি দ্রুত চালুর দাবি জানিয়েছে নগরবাসী। অন্তত যতটুকুন পানি প্রাপ্তি হবে ততটুকুন ভূগর্ভস্থ পানি থেকে আমরা পানির রেয়াত পাবো, এই আশাটুকু আমরা করতে পারি এবং কোনো কারণেই যেন কোনো রকমের টালবাহনা না হয়, অচিরে এই ট্রিটমেন্ট প্ল্যান্ট দুটি যেন খুলে দেওয়া হয়। বর্তমানে বরিশাল সিটি কর্পোরেশনের দৈনিক পানির চাহিদা প্রায় 7 কোটি 20 লাখ লিটার, কিন্তু সরবরাহ করা সম্ভব হচ্ছে মাত্র 3 কোটি 20 লাখ লিটার। প্ল্যান্ট দুটি চালু হলে প্রতিটি প্ল্যান্ট থেকে দৈনিক প্রায় 1 কোটি 20 লাখ লিটার পানি সরবরাহ সম্ভব হবে। ফলে এই ঘাটতি অনেকটাই পূরণ হবে, চাপ কমবে ভূগর্ভস্থ পানির উপরও। অমিত হাসান, এখন বরিশাল। শেষ করছে এখন জনপদে, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। জাতীয় নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ। সব মিলিয়ে বৈধ প্রার্থীর সংখ্যা 2250। কাল প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচার শুরু। নির্বাচনী প্রচারণায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফর ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি সহ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি।
জঙ্গল সলিমপুরে অস্ত্রধারীদের অভয়ারণ্য, প্রায় সংঘর্ষে ঘটছে প্রাণহানি। নির্বাচন ঘনিয়ে এলেও উদ্ধার হয়নি নরসিংদী কারাগার থেকে লুটের 27টি অস্ত্র। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই স্কুল, মাদ্রাসা, মক্তব সহ 450 ঘর। ঘটনাস্থল পরিদর্শন করে সহযোগিতার আশ্বাস প্রশাসনের। এবং ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে বরিশালে পানির সংকট। পানির চাহিদা মেটাতে চালু হচ্ছে নগরীর 2টি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। আর ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।